today discuss so যেহেতু literature review more or less আমরা একটা we got an idea আমি বলবো না যে খুব rigorous idea পেয়েছি but একটা overall idea পেয়েছি what literature review জিনিসটা কি তাই না and why do we actually need it and how it might help our research overall research এখন এই literature review থেকে what we are going to do so আজকে what's the date 24 sorry so 25 11 2020 right so আজকে হচ্ছে আমাদের FC 509 business research lecture number 6 আচ্ছা তাহলে এখন মানে ফাইনালি এন্ড কোশ্চেন হচ্ছে যে লিটারেচার রিভিউ what are you going to do with the literature review right so আমরা কি করব লিটারেচার রিভিউ নিয়ে আচ্ছা আমরা লাস্টে আমরা দেখলাম we have gone through a lot of journal articles books databases trade reports industry reports sort of lot of sources right and also like those who are already experienced and in that field we can consult with those persons or discuss with them and gather information there is no problem and there are mainly two types of data right if we recall like primary data secondary data primary data that is being collected for my own purpose only right শুধু যেটা আমার পারপাসের জন্য কালেক্ট করা হয়েছে এবং আমি করেছি আরেকটা জিনিস হচ্ছে যেটা সেকেন্ডারি ডেটা যেটা অন্য কোনো পারপাসে করেছি that but that is relevant to my topic but I can borrow something from there right so that's the purpose এখন কথা হচ্ছে যে এই যে আমি কালেক্ট করলাম ডেটা করলাম সো কেন করলাম কেন করব তাই না there should be a purpose এইখান থেকে হচ্ছে যে your research topic যে এই যে আপনি কালেক্ট করেছেন এখান থেকে যখন আপনি যে রিসার্চটা ডিজাইন করবেন সেটার তো কিছু একটা আপনি যে ওভারঅল কি জিনিসটাকে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু প্রুভ সামথিং রাইট আপনাকে টেস্ট করতে হবে সামহাউ সো ওইটা করার জন্য কি আপনাকে একটা মডেল লাগবে তাই না ওই মডেল ছাড়া তো আপনি কোনো কিছু টেস্ট করতে পারবেন না একটা মডেল লাগবে মডেলের থ্রুতে ইউ উইল ডেভেলপ হাইপোথিসিস ওই হাইপোথিসিসগুলোকে আপনি আলটিমেটলি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট দিয়ে রান করে আপনি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করবেন করার পরে ইউ উইল ইন্টারপ্রেট দোজ রেজাল্টস এন্ড উইল সি হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন ঠিক আছে তাহলে ইউজুয়ালি দেখেন আমরা সো ফার অনেক কথা বলেছিলাম যে এইচআর প্র্যাকটিসেস নিয়ে আমরা অনেক কথা বলেছি রাইট সো এইচআর প্র্যাকটিসেস নিয়ে কথা বলার পরে সো হোয়াট উই হ্যাভ ফাইন্ড আউট যে এইচআর এর সাথে কিন্তু আরো অনেকগুলো কম্পোনেন্টস কি রিলেটেড এইচআর পারফরম্যান্স এন্ড ম্যানেজমেন্ট কি অনেকগুলো কম্পোনেন্টস এর উপর রিলেটেড না তাই না আমরা কি দেখেছিলাম এমপ্লয়ি বেনিফিটস এমপ্লয়ি ডেভেলপমেন্টের জন্য কিছু ট্রেনিং ছিল সেটা দেখেছিলাম তারপরে কি ওয়াইফাই কানেক্ট করছেন নাকি জি স্যার মোবাইল দিয়ে আচ্ছা তো তাহলে এখন দেখেন আমরা এখানে দুইটা জিনিস শিখতে চাচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে আপনার we will learn two types of variables there are several types but first of all we will talk about variables ঠিক আছে তো ভ্যারিয়েবলস বলতে আমরা কি বুঝি ভ্যারি that varies right constant তো না ভ্যারিয়েবল ভ্যারিয়েবলস মানে কি the name sounds what variable জিনিসটা কি ভ্যারি করে তাই না একটা হচ্ছে এর মধ্যে কিছু ভ্যারিয়েবলস আছে ইন্ডিপেন্ডেন্ট যারা নিজের একাই সাফিশিয়েন্ট রাইট দোজ আর কল্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস and there are also dependent variables dependent the name sounds as if like dependent on something কিছুর উপরে নির্ভরশীল so dependent so দুইটা শিখলাম একটা হচ্ছে যেটা একাই সাফিশিয়েন্ট on his own on their own আর আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট হচ্ছে dependent on something আচ্ছা এখন এই যে দুইটা যে রিলেশনশিপ আছে এই ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট রিলেশনশিপের মধ্যে there is this thing যেটা হচ্ছে আপনার there is something what is called moderating variable moderate করে মানে এই দুইটা যে রিলেশনশিপ আছে না so there is this called moderating variable moderate করছে রিলেশনশিপটা মানে কি একটা ইনফ্লুয়েন্স আছে এই দুইটা রিলেশনশিপের মধ্যে there is a moderating variable তাই না আচ্ছা এখানে মনে আছে না this is research এই third chapter আচ্ছা এই গ্রুপে আছে ভাই গ্রুপে আছে ডাউনলোড করে গ্রুপে আছে দিছিল WhatsApp হোয়াটসঅ্যাপে যত যান হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ থাকলে বের করতে পারেন মাত্র
আপনি গতকালকে না গত পরশুতে মনে হয় আমি তো শেয়ার করেছিলাম Okay, it's almost there. Okay, done. আর লাগবে না, হয়ে গেছে আমার পিসি অন হয়ে গেছে। রিস্টার্ট আমাদের আজকে চ্যাপ্টার 3 দেখার কথা, রাইট? না চ্যাপ্টার 2? চ্যাপ্টার 2 তো শেষ স্যার। 3 দেখার কথা। চ্যাপ্টার 3 যে লিটারেচার রিভিউ করলো স্যার, এরপরে প্রবলেম না, আমরা চ্যাপ্টার 3 তো শেষ করেছি আই গেস, নাকি? না স্যার, করে নাই? লিটারেচার রিভিউ পুরো করেছি। না না, করেছি, চ্যাপ্টার 3 শেষ করেছি। দেখেন ভালো করে। কন্ডাক্টিং দ্য লিটারেচার রিভিউ, লাস্ট ক্লাস তো শেষ হলো এটাই। প্রবলেম স্টেটমেন্ট, ম্যানেজারিয়াল, আজকে আমরা চ্যাপ্টার 4 we are supposed to start. চ্যাপ্টার 3 লাস্ট ক্লাসে আজকে চ্যাপ্টার 4 আচ্ছা, এটা একটু ইয়াদে দেন, আমার ইয়াদে চলে আসছে রিমোট। স্যার আপনি তো দিয়ে দেন। এটা বন্ধ করে ঠিক আছে। Okay. Fine. Thanks. We are back. Okay. তো আজকে আমরা যে জিনিসটা দেখবো চ্যাপ্টার 4, already I was talking about that is theoretical framework and hypothesis development. So main aspect হচ্ছে আমাদের আজকের ডিসকাশন যে ওই যে আমরা লিটারেচার রিভিউ যে করলাম, লিটারেচার রিভিউ থেকে আমরা এখন ডেটা এক্সট্রাক্ট করব যেটা আমাদের টপিকের সাথে রিলেভেন্ট বা যায়, সেই জিনিসটা থেকে what will come up with the theoretical framework. এই জিনিসটাই হবে আমাদের theoretical framework. তো আমরা যেখানে ছিলাম একটু দেখেন, সো এখানে কি কি দেখলাম? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এন্ড মডারেটিং ভ্যারিয়েবলস। মডারেটিং ভ্যারিয়েবল কি? যেটা মডারেট করে। আমি एग्जांपल्स দিলে আরো ক্লিয়ার হবে, সামনে we will have examples. And then there is also another one called mediating variables. Mediating টা হচ্ছে যে মডারেটিং এর চেয়ে মডারেট একদম ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স, মানে মডারেট করছে যেটা। ওরা মডারেটর কারা? যারা একদম সোল অথরিটিটা রাখে, তাই না? আর মিডিয়েটিংটা হচ্ছে ইন্টার রিলেশনশিপ, একটার সাথে একটা যে রিলেশনশিপটা সেটার জন্য আর কি। বুঝতে পারছেন? সো অ্যানাদার ওয়ান ইজ কল্ড মেডিয়েটিং, হ্যাঁ? মেডিয়েটিং ভ্যারিয়েবল, মেডিয়েটিং অর ইন্টারভেনিং। আচ্ছা, তাহলে আচ্ছা এবার আমরা একটু দেখি তাহলে এই জিনিসটা দিয়েই, এই যে ভ্যারিয়েবলসগুলো দিয়ে আমাদের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা ডেভেলপ হবে। আমরা যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করব সেটা হবে এই ভ্যারিয়েবলসগুলো দিয়ে। তাহলে দেখেন কি বলছে, the need for the theoretical framework after conducting the interviews, completing a literature review and defining the problem, you are ready to develop a theoretical framework. We have already done this, কিভাবে ইন্টারভিউ করা যেতে পারে, লিটারেচার রিভিউ কিভাবে করা যায়, and problem তাহলে আমাদের প্রবলেমটা কি? একটা প্রবলেম থাকবে, এই প্রবলেমটা কিভাবে কি আমরা ওটা কিভাবে সলভ করব, রাইট? দ্যাট ইজ হোয়াট ইজ आवर প্রবলেম স্টেটমেন্ট। সো এই জিনিসগুলো আমরা সব জানি। জানার পরে এখন আমাদের নাও our task is to develop a theoretical framework, right? আচ্ছা, তাহলে theoretical framework জিনিসটা কি? A theoretical framework is the foundation of hypothetical deductive research. How certain phenomena are related to each other. একটা ফেনোমেনার সাথে আরেকটা ফেনোমেনা কিভাবে রিলেটেড, একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কিভাবে ইমপ্যাক্ট করতেছে। অলরেডি অ্যাপ্লাই। তো আমি যদি ট্রেনিং প্রোভাইড করে থাকি, আমার এইচআর এ যারা আছে, হিউম্যান রিসোর্স যারা আছে, তাদেরকে যদি আমি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রোভাইড করি, ওই জিনিসটা তাদের কি ইমপ্যাক্ট ফেলছে এবং ওইটা আমার কোম্পানির জন্য কি প্রোডাক্টিভিটি নিয়ে আসছে, রাইট? এখন যদি আমি আমার এমপ্লয়িজদেরকে ট্রেনিং দিলাম, তাদেরকে ভালো ট্রেনিং দিলাম, ট্রেনিং কস্ট মানি, রাইট? মানি অ্যাজ ওয়েল অ্যাজ টাইম। সো দেওয়ার পরে যদি কোনো প্রোডাক্টিভিটি না আসে বা কোনো ইমপ্রুভমেন্ট না আসে, ইজ দেয়ার এনি পয়েন্ট, রাইট? তাহলে আমাকে ওই জিনিসটা বের করতে হবে। তো উই হ্যাভ টু সি যে আদৌ কি আজকে মানে ট্রেনিং দেওয়ার পরে কি আসলে প্রোডাক্টিভিটি বাড়ছে বা ইজ ইট বেনিফিশিয়াল ফর মাই কোম্পানি? ওকে, why these variables are associated with each other? এই যে ভ্যারিয়েবলস গুলো আমরা বললাম কেন অ্যাসোসিয়েটেড, চলেন let's go to the next slide. What is saying? The process of building a theoretical framework includes introducing definitions of the concepts or variables in your model. তার মানে আপনার যে কনসেপ্ট বা ভ্যারিয়েবলস গুলো থাকবে
সেটার জিনিসগুলোকে আপনি ডিফাইন করতে হবে। কেন এই ভ্যারিয়েবলটা নিয়েছেন, কেন আপনার যেটা নিয়ে রিসার্চ করতে চান এটার সাথে এই ভ্যারিয়েবলটা কেন রিলেটেড, why does this variable relates to this, ঠিক আছে? তারপরে যেটা বলছে developing a conceptual model that provides a descriptive representation of your theory. আপনি যেটা বলতে চাচ্ছেন বা আপনি যে জিনিসটা প্রুফ করতে যাচ্ছেন সেটার একটা ডেসক্রিপটিভ রিপ্রেজেন্টেশন হচ্ছে আপনার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর ট্রাইং টু পোর্ট্রে, বা আপনি কি মিন করতে চাচ্ছেন, আপনি কোন জিনিসটা অ্যাকচুয়ালি টেস্ট করবেন। Coming up with a theory that provides an explanation for relationships between the variable in the model. আমরা কিন্তু অনেক ধরনের থিওরি নিয়ে কাজ করি, ঠিক আছে? রিসোর্স বেসড ভিউ থিওরি, এফেক্চুয়েশন থিওরি, দিস আর অলরেডি এস্টাবলিশড থিওরিজ। ওই যে আমরা বললাম না যে যেই থিওরিজ দেখা যাচ্ছে যে আমরা যেটা বুঝে করেছিলাম একটা হচ্ছে ইন্ডাকটিভ আর ডিডাকটিভ। রিমেম্বার ইন্ডাকটিভে কি হয়? মানে জেনারেল থেকে আমরা একটা স্পেসিফিক আসি ইন্ডাকটিভ, আর না ইন্ডাকটিভ হচ্ছে যে আমরা করি, ভুল বলছেন। একটা হচ্ছে এই যেটা ইন্ডাকটিভ আর এটা হচ্ছে কি ডিডাকটিভ, রাইট? ডিডাকটিভে কি হয়, আমরা একটা বড় জেনারেল অ্যাসপেক্ট থেকে উই কাম আপ টু আ স্পেসিফিক থিং, রাইট? ডিডাক্ট করে করে বড় থেকে। আর ইন্ডাকটিভ হচ্ছে যে আমরা একটা স্পেসিফিক থিং থেকে ওটাকে উই জেনারেলাইজ, রাইট? ইন্ডাকশন যেটা। আচ্ছা, তাহলে এবার দেখেন, সো ওই জিনিসগুলো আমরা বিভিন্ন ধরনের থিওরিজ আছে, এই থিওরিজগুলো অ্যাকচুয়ালি হেল্প করে আমাদেরকে সো টু এস্টাবলিশ দ্যাট মডেল। আমরা যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করব সেখানে সেই ক্ষেত্রে ওই থিওরি দ্যাট ইজ সাপোর্টেড বাই দ্য থিওরি, আর ওই থিওরিগুলো অলরেডি এস্টাবলিশ এন্ড দ্যাট ইজ বিং প্রুভেন বাই সামওয়ান এলস, মেবি আদার রিসার্চার্স, ওটা অলরেডি বিং প্রুভেন ইন সাচ সিচুয়েশনস। আচ্ছা, এইবার দেখেন দ্য রিসার্চ প্রসেস, ওই যে আমরা কোথায় ছিলাম এটা আমরা আগেও শো করেছিলাম, রাইট? এই ডায়াগ্রামটা শো করছিলাম না? আচ্ছা, তাহলে দেখেন ফার্স্ট অফ অল আমরা কোথায় ছিলাম, অবজারভেশনে ছিলাম, রাইট? একটা ব্রড এরিয়া থেকে অফ রিসার্চ ইন্টারেস্ট আইডেন্টিফাই। এতদিন আমরা এগুলোই পড়েছি, আপনারা যারা নতুন আছেন তারা একটু মানে একটা রিভিউ করতে পারেন যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের অবজারভেশন, ব্রড এরিয়া অফ রিসার্চ, ইন্টারেস্ট আইডেন্টিফাই করুন। সেকেন্ড জায়গাটা হচ্ছে আমার প্রিলিমিনারি ডেটা গ্যাদারিং, ইন্টারভিউ এন্ড লিটারেচার সার্ভে, যেটা পর্যন্ত আমরা অলরেডি কমপ্লিট করেছি। থার্ড জায়গাটা হচ্ছে যে প্রবলেম ডেফিনেশন, রিসার্চ প্রবলেম ডেলিনেটেড, যেটা আমরা ওইটাও আমরা দেখি, প্রবলেম স্টেটমেন্টটা আমরা অলরেডি পড়েছি লিটারেচার। এখন আমরা আছি হচ্ছে যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা আমরা আছি, যেটা বলতেছে আমরা একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, ভ্যারিয়েবলস ক্লিয়ারলি আইডেন্টিফাইড এন্ড লেবেল, ওইটা আমরা দেখব। তারপরে এখান থেকে হচ্ছে যে বুঝবেন এই মডেলটা থেকে উই উইল জেনারেট দ্য হাইপোথিসিস। ওই হাইপোথিসিসটা হচ্ছে আমরা সায়েন্টিফিক রিসার্চ ডিজাইনের মাধ্যমে টেস্ট করব। করার পরে টেস্ট করার জন্য আমাদের কি করতে হবে, ডেটা কালেকশন করতে হবে, যে এরিয়ার জন্য ওই ডেটা কালেকশন, অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন, এন্ড ফাইনালি তখন আমরা বলবো যে আমাদের হাইপোথিসিসটা কি অ্যাকচুয়ালি না প্রুভেন হয়েছে কি হয়নি, মানে আমাদের রেজাল্টটা কি, whether আমরা যে হাইপোথিসিসটা মেক করেছিলাম সাবস্ট্যান্টিয়েটেড হয়েছে অর নট, whether our research question answered or not। কারণ আমাদের বলতো এটাই যে প্রবলেম সলভিংটা সলভ হচ্ছে কিনা, ওইটা হওয়ার পরে if it is yes, write a report, present that report and you are done for your managerial decision making. If not, get back to your step 2. So are these the steps what you're doing in your PhD Yeah, at the exactly. moment? Exactly. Though actually my one is qualitative, more of qualitative. This is more of a quantitative nature. Data collection. My one is about like qualitative. I don't do have to run the statistical test, but more about interviews and structure. So far, more or less similar, but a bit different because we are subjective যে ব্যাপারগুলো থাকে ওগুলো কিন্তু আমরা অলওয়েজ ডেটা অ্যানালাইসিস দিয়ে বের করতে পারি না। ওইটার জন্য we have to take মানে I mean direct interviews and all. So yeah. Because what are the research? What you're doing is research. Exactly, it's all research. I mean, একটা হচ্ছে যে আপনি একটা হচ্ছে যে ডেটার থ্রুতে নিচ্ছেন, কারণ আপনি একটা সাবজেক্টিভ ফিলিংস কিন্তু কখনোই ইয়েস অর নো অ্যানসার দিয়ে আপনি বের করতে পারবেন। এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি আপনার কেমন লাগছে, এখন কেমন লাগছে এই জিনিসটাকে বের করার জন্য কিন্তু এখন কেউ বলবে ভালো লাগছে, ভালো লাগছে কতটুকু ভালো লাগছে, কি কারণে ভালো, মানে অনেকগুলো ইস্যুস আছে। আচ্ছা, বুঝতে পারছি এটা আমরা মোটামুটি ডায়াগ্রামটা ওভারঅল কি করতে হবে আমাদের রিসার্চ করার জন্য, দ্যাটস অল আওয়ার যে রিসার্চ প্রসেসটা, দিস ইজ আওয়ার রিসার্চ প্রসেস। আচ্ছা, এবার দেখেন ভ্যারিয়েবলসটা কি আমরা যেটা শিখতে চাইছিলাম, আ ভ্যারিয়েবল ইজ এনিথিং দ্যাট ক্যান টেক অন ডিফারিং অর ভ্যারিং ভ্যালুস, মানে যে কোনো কিছু যেটা ডিফারেন্ট অর ভ্যারিং ভ্যালুস দিতে পারে। The value can differ at various times for the same object or person. তার মানে কি ভ্যারিয়াস টাইম, বিভিন্ন সময়ে সেম অবজেক্ট অর পারসনের জন্য
different value নিতে পারে, or at the same time for different objects or persons, একই সময় different objects or persons এর জন্য different variables নিতে পারে, বুঝতে পারছেন? That means that varies. Different times এ same person এর জন্য different values, অথবা same time এ different objects এর জন্য বা persons এর জন্য different values. আচ্ছা, examples: production units, absenteeism and motivation. এবার আসেন, আচ্ছা তাহলে দেখেন ফার্স্ট অফ অল কি বলছে আমাদের এখানে অলরেডি বলা আছে কি what are the types of variables, যেটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি, তাই না? Yes. A variable is anything that can take on differing on variables. So types of variables are কি? Dependent variable, also known as the criterion variable. The independent variable, also known as the predictor variable. Independent predict করে, are the moderating variable and the intervening variable, right? আচ্ছা, variables can be discrete or continuous. Discrete বলতে আমরা কি বুঝি? মানে একটু Discrete বলতে একটা হোল থিং, তাই না? একটা হোল নাম্বার হতে পারে। আমরা কি বলছি? ফ্র্যাকশন, হোল নাম্বারস, রাইট? সো ডিসক্রিট বলতে আমরা যেটা বুঝি যেটা একটা হোল নাম্বার। এখন ধরেন এখন আপনি কি বলতে পারবেন যে আমি মানে আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে আপনি আইদার মেল অর ফিমেল, ইন বিটুইনও হইতে পারেন, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, ঠিক আছে? বাট মোস্টলি তো এটাই, ইউজুয়ালি এটাই থাকে, তাই না? দ্যাট ইজ ডিসক্রিট, ঠিক না? সো এইটা হচ্ছে যে আপনার কি এটা চেঞ্জ হয় না সাধারণত, অথবা থার্ড জেন্ডার যারা আছে সেটা আমরা বলতে পারি থার্ড জেন্ডার হবে, এই তিনটে এর বাইরে তো হবে না, বাট এটা তো চেঞ্জ হয় না যে টাইম টু টাইম। বাট কন্টিনিউয়াস যে জিনিসটা যে এইজ তো চেঞ্জ হচ্ছে, আপনি আজকে যে এইজটা আছে কালকে কি আপনার এইজ সেমটা থাকবে? ইটস কন্টিনিউয়াস, Next minute is changing exactly, but এটা তো every minute not changing, No. তাই না? It's fixed, so that is what is our discrete stuff. But আপনার যে এইজ আছে সেটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস, that is changing constantly, মানে উপরে। সো দুই ধরনের, একটা কি বললাম ডিসক্রিট, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল affects whom? The dependent variable. আমরা কি dependent variable is dependent on whom? Independent variable. But Okay. how does it affect? Okay, let's see. New product success, stock market hit করবে? হ্যাঁ? Sorry? এটা স্টক মার্কেটে হিট করাটা তো আমাদের আপনার say you are buying a share of a stock, Square Toiletries. Square Toiletries একটা নতুন প্রোডাক্ট আনলো যেটা নাকি মার্কেটে খুবই সাকসেসফুল। So ওই গুড নিউজটার সাথে সাথে don't you think that the Square Toiletries এর শেয়ার প্রাইস ইনক্রিজ করবে? Any good news increases the price? That's what it is. So আপনার যে স্টক মার্কেট প্রাইস is dependent what? ওই কোম্পানির প্রোডাক্ট সাকসেসের উপরে ডিপেন্ডেন্ট না? আবার একটা যদি সেম ভাবে একটা ব্যাড নিউজ আসে যে এদের একটা খুব একটা বড় ধরনের সমস্যা আছে, দেখবেন দাম করে শেয়ার প্রাইস পড়ে গেছে, হয় না? আপ এন্ড ডাউন তো এভাবেই হয়, গুড নিউজ ব্যাড নিউজ এফেক্ট করে না শেয়ার মার্কেটে? বাট স্যার এরকম যদি হয় যে একটা প্রোডাক্ট সেম আপনার স্কয়ার কোম্পানির একটা প্রোডাক্টের অনেক বাজে একটা রিভিউ আছে আর একটা প্রোডাক্টের ভালো, যেটা ভালো ওইটাই হাইলাইট করা হয়। এখন ওইটা ডিপেন্ড করবে মার্কেটের উপরে। এখন এটা পিপলের ইয়া উপরে, কারণ এটা তো মানে এই যে প্রাইসটা আপ ডাউন করে এটাও তো একটা ইয়া আছে, মানে একটা সিস্টেমেটিক্যালি হয়, এমন তো না যে ওভাবে, তাহলে ডিমান্ড এন্ড সাপ্লাই উপরে ডিপেন্ড নিউ করে। প্রোডাক্টের জন্য এই জন্য পুরনো প্রোডাক্টটা খারাপ হয়। এই জন্য আবার এমন আছে আমি শুনেছি যে আপনার কোনো একটা নিউজ আসতেছে, মানে ইট মাইট হ্যাপেন, Might be, yes. ওইটা শুনেও দেখি যে মানুষ স্টক মার্কেট ওই শেয়ারটা স্টক আউট হয়ে গেছে, মানে একদম কেনা শুরু করছে। তো তখন দেখা যায় কি ডিমান্ড বেড়ে গেলে প্রাইস বেড়ে যায়, সাপ্লাই ডিমান্ডের উপরে তো প্রাইসটা ইয়া করে। যদিও আমাদের শেয়ার মার্কেটে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে মানে ম্যানিপুলেট করা হয়, মানে মার্কেটের যে রুলস আছে দ্যাট ইজ নট বিং ফলোড। ওইটা একটা ফেক মার্কেট বাংলাদেশে, হ্যাঁ সেটাই তো, মানে ম্যানিপুলেট করে আর কি। আচ্ছা, এইবার দেখেন আরেকটা জিনিস দেখেন, রিওয়ার্ডের সাথে মোটিভেশন লেভেল। আমি যদি বলি আপনারা যদি আমাকে এই রিসার্চ প্রজেক্টটা করে আনেন দেন, আপনাকে 5 লাখ টাকা দিব। তো আপনার যে মোটিভেশন লেভেলটা থাকে, আর আমি যদি বলি যে ঠিক আছে করে এনে দেন, ইউ উইল গেট সাম অ্যাপ্রিসিয়েশন, আমি আমার মন থেকে আপনাকে দোয়া দেব, কোনটা উইল মেক ইমপ্যাক্ট? 5 লাখ 5 লাখ ঠিক আছে, এখন ইমপ্যাক্ট কোনটা করবে? মন থেকে তো দোয়া, এখন এটা তো কাইন্ড অফ সাবজেক্টিভ, ঠিক আছে? রিসার্চ দিবেন নাকি আমাদের? আপনাকে একটা রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হবে। স্যার কোন প্রপোজাল মানে আপনি একটা রিসার্চ করবেন, সেটা একটা প্রপোজাল। স্যার এটা কি আপনি রিওয়ার্ড দিবেন না মোটিভেশন? আমি তো মোটিভেশন ছাড়া কিছু দিতে পারবো না। না না, আমি গ্রেড দিতে পারবো, গ্রেড আই ক্যান গিভ গ্রেড। টেবিলটা ফলো করে ইউ হ্যাভ টু মেক দ্যাট। আমার রিওয়ার্ডটা হচ্ছে আপনাদের এটা ধরে নেন গ্রেড,
আর এটা হচ্ছে আপনাদের মোটিভেশন লেভেল এখন যে ভালো করতে চান এ প্লাস পাইতে চান তো তার জন্য মোটিভেশন লেভেল হাই থাকতে হবে তাই না এই যে আপনি রেগুলারলি ক্লাসে আসতেছেন ক্লাস করতেছেন ইউ আর গিভিং টাইম আপনি লেকচারস ফলো করছেন সো আপনি এফর্ট দিবেন পড়াশোনা করবেন বুঝার চেষ্টা করবেন সাবজেক্ট ম্যাটারটা কি সো দ্যাটস হোয়াট ইজ ইওর মোটিভেশন বুঝে গেছে আচ্ছা আরো দেখেন ভ্যারিয়েবলস এর সাথে কিভাবে রিলেটেড উইথ ইওর অ্যাডভার্টাইজমেন্ট এন্ড সেলস What do you think? যে কোনো কিছু অ্যাডভার্টাইজ করার পরে কি সেলস ইমপ্যাক্ট হয় না? The more popular it gets, the sales increases, তাই না? Advertisement is the booster. Exactly. তাহলে কি অ্যাডভার্টাইজমেন্ট যত করবেন বা যেখানে যেখানে ইনভেস্ট করবেন, the more let people know about your product or service, তত people will know and sales will increase. তাহলে কি অ্যাডভার্টাইজমেন্টের সাথে সেলস তাহলে সেলস কি হলো আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাডভার্টাইজমেন্ট আমার কি হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাডভার্টাইজমেন্ট তো ডিপেন্ডেন্ট না সেলস এর উপর No. সেলস ডিপেন্ডেন্ট চ্যানেল তার মানে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওকে যেটা নিয়ে আমরা ফার্স্টে কথা বললাম যে ট্রেনিং এন্ড প্রোডাকশন সো ট্রেনিং দিলাম ট্রেনিং দেওয়ার পরে শিখাইলাম একজনকে বুঝাইলাম তারপর কি ডেফিনেটলি আমি এক্সপেক্ট করব কি সে জিনিসটা পারবে তাই না সো আপনি যে এমবিএটা করতেছেন এমবিএ করার পর অ্যাটলিস্ট আমি চিন্তা করব যে আপনার কিছু হলো ক্যাপাবিলিটিস বাড়ছে কিছু হলো নলেজ গ্যাদার করছে থিংকিং ক্যাপাবিলিটিস বাড়ছে সো দ্যাটস দ্য লেভেল সো ট্রেনিং এন্ড প্রোডাকশন লেভেল টেম্পারেচার অ্যামাউন্ট অফ সোয়েট নো ডাউট অ্যাবাউট ইট ডিরেক্টলি রিলেটেড এন্ড আমি সব এসি অফ করে দিই এখানে এই রুমে সবার গরম লাগে সবার সোয়েট হবে টেম্পারেচার হবে সিম্পল অ্যাজ দ্যাট আচ্ছা সো এটা গেল হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গেল দুইটা জিনিস আমরা বুঝে ফেলছি রাইট ক্লিয়ার নো ডাউট অ্যাবাউট ইট No doubt. ওকে moderating variables কি বাট দেখেন a variable is one that has a conditional effect on the independent variable relationships হ্যাঁ কন্ডিশনাল এফেক্ট আছে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট যে রিলেশনশিপটা আছে না সেটার উপর একটা কন্ডিশনাল রিলেশনশিপ আছে তো কি প্রেজেন্স presence of a third variable modifies the original relationship between independent and dependent relationship তার মানে the presence of a third variable যেই থার্ড ভ্যারিয়েবলটা রিলেশনশিপটাকে কন্ট্রোল করছে রাইট ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট যে রিলেশনশিপটা আছে সেটাকে কন্ট্রোল করতেছে আচ্ছা the variable that moderate the relationship is also known as moderating variable moderate করা মানে তো বুঝেন আপনি moderate বা কন্ট্রোল করা ঠিক আছে আচ্ছা এবার দেখেন so that's the thing so এখানে কি আসছে independent variable impacting whom dependent variable and who is moderating here something moderating variable right আচ্ছা দেখেন availability of reference manuals হ্যাঁ and এটার জন্য হচ্ছে যে আপনার নাম্বার অফ রিজেক্টস এটা আপনাদের একটু ডিফিকাল্ট হবে আর ইজি একটা জিনিস বুঝাই এটা বুঝুন ফার্স্ট ওয়ার্কফোর্স ডাইভার্সিটি বলতে আপনারা কি বুঝেন একটা ডাইভার্স ওয়ার্কফোর্স পিপল ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস পিপল উইথ ডিফারেন্ট রেস রিলিজিয়ন তাই না ফ্রম ডিফারেন্ট গ্রুপস তাই না ফ্রম ডিফারেন্ট এথনিসিটিস দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার কি ওয়ার্কফোর্স ডাইভার্সিটি ডাইভার্স একটা ওয়ার্ক সো এখানে যেটা বলছে যদি ওয়ার্কফোর্স ডাইভার্সিটি হয় সেটা আমার কি করবে অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস কে হেল্প করবে সে আমাদের ইউনিভার্সিটিতে ধরে রাখেন এখন আমি যদি সবগুলা কোর্স নিতাম তাহলে কিন্তু আপনারা আমার ধারণা চিন্তার বাইরে থেকে খুব বেশি কিছু শিখতে পারতেন না কথাটা বুঝছেন and there are people those who are from public universities there are people those who are coming from Australian degree there are people those who are coming from US degree মানে those who have US degree তাহলে ডাইভার্স এক্সপেরিয়েন্স কিন্তু আছে তাই না সো এই যে ডাইভার্স এক্সপেরিয়েন্সটা কিন্তু আপনাকে কি মাল্টিপল ফ্লেভারস দিচ্ছে কতটা বুঝছেন isn't it তো তার মানে কি আপনি বিভিন্ন জনের কাছ থেকে কিন্তু বিভিন্ন জিনিস সবার মধ্যে কিছু না কিছু কিন্তু আছে এমন না যে কেউ 100% তার মানে সবার থেকে ভালো কিছু আপনি শিখতে পারতেছেন so that we can grab versatility এক্স্যাক্টলি সো ভার্সেটাইল যখনই হবে ইটস মোর ভ্যারি মানে ডাইভার্স তখন কিন্তু আপনি অনেক কিছু গেট টু নো আ লট অফ থিংস অনেকের এক্সপেরিয়েন্স অনেক কিছু এক একজনের ডিফারেন্ট এক্সপেরিয়েন্স সেই জিনিসগুলো আপনি পাবেন আচ্ছা এখন এটা কথা হচ্ছে যে ডাইভার্সিটি থাকলে সুবিধাটা কি অর্গানাইজেশনাল এফেক্টিভনেস কে বাড়াচ্ছে বা এখানে একটা কথা আছে কথাটা কি ম্যানেজারাল এক্সপেরিয়েন্স হতে হবে এখন ডাইভার্স বললে যে এখন আমি রামসাব যদুমধু কাইনা বসাই দিলাম ব্যাপারটা তো তা না তাই না ওরাও তো ডাইভার্স হতে পারে বাট দোজ হু আর কেপেবল এটা জিনিসটা বুঝতে হবে তার মানে এখন একজন মানে আমি পাবলিক ইউনিভার্সিটি থেকে একজনকে আনলাম প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একজনকে আনলাম পিএইচডি হোল্ডার আনলাম ফরেন গ্র্যাজুয়েটকে আনলাম এই জিনিসটাকে ম্যানেজ করবে কে অথরিটি অর্গানাইজেশন অথরিটি রাইট এই জিনিসটা যদি অথরিটি ম্যানেজ না করতে পারে তাহলে কি অ্যাকচুয়ালি ইমপ্যাক্ট করবে ওয়ার্কফোর্স ডাইভার্সিটিতে
সব যদি নিয়ে আসলেন কুষ্টিয়া, রাজশাহী, সিলেট, এরকম হলে তো না। ডাইভার্স কি? ডাইভার্স হতে হবে যে জিনিসটা those who have expertise, right? এক্সপার্টিস থাকতে হবে, যে অ্যাকাউন্টিং পড়াবে তার অ্যাকাউন্টিং এক্সপার্টিস থাকতে হবে, শুধু ডাইভার্স হলে তো হবে না, তার ওই ফিল্ড এক্সপার্টিস থাকতে হবে, ঠিক কি না? অ্যাজ ওয়েল অ্যাজ যে ধরেন ফাইন্যান্স পড়াবে তার ওইখানে থাকতে হবে, যে এইচআরএম পড়াবে তার এইখানে থাকতে হবে, তারপরে না হচ্ছে যে আপনার ডাইভার্সিটিটা, তাই না? বাট বেসিক যে জায়গাটা ওটা তো ঠিক থাকতে হবে। তার মানে দ্যাট শুড বি ম্যানেজড বাই হু? দ্য ম্যানেজার এক্সপার্টিস। তার মানে যে জিনিসটাকে ওভারঅল ম্যানেজ করতেছে তার কিন্তু ওই জায়গাটা এক্সপার্টিসটা লাগবে। The people that he is hiring, diverse ঠিক আছে, but তার subject matter he must be good. He or she must be good, right? Right, absolutely. স্যার আপনার মেজর কি ছিল? Mine was marketing and international business. বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে কি এখানে একটা মডারেট করছে না? এটার সাথে একটা ইমপ্যাক্ট আছে, বাট এই ইমপ্যাক্টের জন্য this person is moderating, right? বেস Exactly. দেখেন এই যে ট্রেনিং প্রোগ্রামস, গ্রোথ নিডস এর সাথে উইলিংনেস টু লার্ন, দুইটার সাথে কিন্তু ইন্টাররিলেটেড। সো একটা হচ্ছে যে আপনার ট্রেনিং প্রোগ্রামসটা কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, রাইট? আর উইলিংনেস টু লার্নটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ঠিক না? যে আপনি শিখতে যাচ্ছেন মানে এই প্রোগ্রামস এর পরে, তার মানে কি গ্রোথ নিডসটা দেখা যাচ্ছে আপনি যত বড় বড় ট্রেনিং প্রোগ্রামস দিচ্ছেন এটার সাথে সাথে আপনার উইলিংনেস টু লার্নও বাড়ছে। সঠিক। আচ্ছা, এখন কিছু এর মধ্যে আবার কথা আছে, সবার তো নিডসটা সেম না, সবার কি সেম? আমি ফার্স্টে বললাম কেউ একজন আসছেন সার্টিফিকেট দরকার সার্টিফিকেটের জন্য, কেউ আসছেন অ্যাকচুয়ালি শেখার জন্য, কেউ আসছেন অ্যাকচুয়ালি যাচ্ছে দেখি কেমন লাগে, যে দেখি সবাই তো যায় আমিও যাই, ঠিক আছে না? বললাম আর কি, সবার লেভেল অফ মোটিভেশন তো এক না, তাই না? ভেরি ট্রু। আবার কারো হয়তো একটা প্রমোশন দরকার, একটা মানে প্রমোশনের জন্য একটা ভালো ইয়ার জন্য আসছে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে আবার কেউ কেউ বিয়ে করতে চায়, ঠিক আছে? ঠিক আছে, এক একজনের মোটিভেশন লেভেলটা ডিফারেন্ট, বায়োডাটা হেভি করার জন্য। আচ্ছা, তাহলে এবার আসেন গেট ব্যাক টু দ্যাট, একজনের উইলিংনেস টু লার্নটা কিন্তু ডিফারেন্ট, তাই না? তার মানে আমি তার যতই পুশ করি, আমি তাকে যতই বোঝানোর চেষ্টা করি, যতই রিসার্চ শিখাই, সে তো চিন্তা করে আমার তো বিয়ে হইলে হইছে, আমার তো আর কোনো দরকার নেই, আমার এত রিসার্চ দেখি করছে, ঠিক না? তার কিন্তু উইলিংনেসটা কিন্তু অনেক কম থাকে, ঠিক না? আমি তাকে যত ইনপুট দেই, আউটপুটটা কি খুব একটা বেশি আসবে? সে কোনো মতো পার হয়ে যেতে পারলেই না, তার একটা টাইটেলটা দরকার। তো তাইলে তার যে ইফেক্ট ফর দোজ গ্রোইং গ্রোথ নিডস, তার মানে কিন্তু গ্রোথ নিডস অনেক নাই। তার মানে আমি যে ইনপুটটা দিচ্ছি, আমি যে তার পিছনে যে শ্রমটা দিব দেওয়ার জন্য প্লিজ, সো তার যে শিখার ইচ্ছাটা কিন্তু সবার সেম না, বা আউটপুটটা কিন্তু সবাই আসবে না। আমি যে ইনপুটটা দিব তো আর ওনার জন্য যা আসবে আরেকজনের জন্য সেম ভাবে নাও আসতে পারে, ইট মাইট ভ্যারি, কম আসতে পারে, বেশি আসতে পারে। কথাটা বুঝতে পারছেন? তার মানে এখানে জিনিসটা বোঝানোর এই রিজন, ইনফ্লুয়েন্স অফ ইন্টারভেনিং ভ্যারিয়েবলস, যেটা যে ইমপ্যাক্টটা কিন্তু সবার জন্য সব জায়গায় সেম থাকবে না, ইট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন এন্ড এট ডিফারেন্ট সিচুয়েশনাল কনটেক্সট। বুঝেছেন ব্যাপারটা? সো এই জিনিসটাই বোঝানো হয়েছে যে এই জিনিসটা ইনপুট সবই দিলেন সেম, কিন্তু যাদের নাকি ইফেক্ট ফর দোজ লো ইন গ্রোথ নিডস আছে তাদের জন্য কম আসবে, যাদের হাই আছে তাদের জন্য স্বাভাবিকভাবে হাই আসবে। আচ্ছা, ক্লিয়ার? বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, এইবার দেখেন আইবি, ডিবি এন্ড মডারেটিং ভ্যারিয়েবল, সাথে ইন্টারভেনিং ভ্যারিয়েবলের কথা আমি বলেছিলাম। So intervening variable influences the dependent variable, while moderating variable increases or decreases the influence. এই কথাটা মনে রাখবেন, ইন্টারভেনিং কি করে? ইনফ্লুয়েন্স করে, আর influence the dependent variable, while moderating variable কি করে? ইনক্রিজ or decrease. So what is DB? হ্যাঁ, dependent variable. Dependent variable. IB is independent variable, Oh. DB is dependent variable, and article হচ্ছে moderating variable. হ্যাঁ, এই দেখালাম না, এই যে মডারেট করে যে মানে কন্ট্রোল করা যায়, এই যে এটা হচ্ছে মডারেটিং ভ্যারিয়েবল, এই যে ম্যানেজারিয়াল এক্সপার্টিস। তার মানে কি এইটাকেও আমরা ইন্টারভেনিং ভ্যারিয়েবল বলতে পারি, বা যখন কি ইনক্রিজ হবে ডিক্রিজ হবে সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? মডারেটিং ভ্যারিয়েবল উপরে। এই যে রিলেশনশিপের সাথে একটা মাঝখানে একটা কি থাকতে পারে? ইন্টারভেনিং ভ্যারিয়েবল থাকতে পারে, এটা মাঝখানে থাকবে, এটা দেখাবো আপনাদেরকে। আর এই যে এফেক্টটা যে হবে, কম হবে না বেশি হবে, সেটা ডিপেন্ড করবে মডারেটিং ভ্যারিয়েবল উপরে। এটা আমি দেখাচ্ছি, আপনারা বললে বুঝতে দেখলে আরো ক্লিয়ার হবে। So good. হুম? এটা এবার দেখেন কি বলতেছে, আমরা এটা থেকে দেখবো ম্যানেজার ফাইন্ডস, এটা একটা জাস্ট আ কেস, হ্যাঁ সবাই একটু পড়েন, সবাই আমি পড়ি বা আপনারা পড়েন।
এনিওয়ান করতে পারে পড়েন। A manager finds that off the job classroom training has a great impact on the productivity of the employees in her department. However, she also observes that employees over 60 years of age don't seem to drive much benefit and do not improve with such training. আচ্ছা, তাহলে মোরাল অফ দ্য স্টোরি আমরা কি বুঝলাম যে এখান থেকে একটা ম্যানেজার পেল অফ দ্য জব ক্লাসরুম ট্রেনিং হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট অন প্রোডাক্টিভিটি। আপনারা এখন দেখবেন মোস্ট অফ দ্য কর্পোরেটসে তারা কি করে, তারা কিন্তু এইভাবে ট্রেনিং করে, একটা রিসোর্ট ভাড়া করে, সে সারা রিসোর্ট, সে ভাওয়াল রিসোর্ট, এরকম বিভিন্ন রিসোর্টে যে তারা কি বলে ওটাকে ওয়ার্কশপ বলে। They arrange those workshops, they take all their employees, ওখানে তাদের ফান অ্যাক্টিভিটিস হয় and they also learn. তারা বুফে খাচ্ছে, ফান করতেছে, মাঝখানে তাদের 3-4 ঘন্টার একটা ওয়ার্কশপ হচ্ছে। Annual রিক্রিয়েশন এটাই হচ্ছে আপনার অফ দ্য জব, মানে জবে থাকতে থাকতে সেম এনভায়রনমেন্টে থাকতে থাকতে কিন্তু আপনি দেখবেন মাথা খুলবে না। সো এই যে কনসেপ্টটা এটা কিন্তু বিভিন্ন দেখবেন যে এখন কর্পোরেটসরা কিন্তু বিভিন্ন রিসোর্ট হায়ার করে ডে লং অ্যাজ ওয়েল অ্যাজ আবার থাকার ওভারনাইট স্টে করেও তারা 2 ডেজ ট্রেনিং প্রোগ্রামস করে। তো ওখানে তারা খাচ্ছে, ফান অ্যাক্টিভিটিস করতেছে, আবার তারা ওয়ার্কশপ করতেছে, বুঝছেন? এটা করার পরে দেখলো যে তাদের ডিপার্টমেন্টের এমপ্লয়িজের প্রোডাক্টিভিটি বাড়ে, কিন্তু however 60 ইয়ার্স এর বেশি যারা আছে তাদের ক্ষেত্রে খুব একটা বেনিফিট নাই। হোয়াট ইজ দ্য রিজন? 65 এ রিটায়ারমেন্টশিপ না, রিটায়ারমেন্টশিপ হ্যাঁ, আবার তাদের অনেকগুলো ব্যাপার থাকে, অনেক টেকনোলজি আছে, নতুন কনসেপ্ট আছে, তারা বোঝে না বিকজ দে আর ইউজড টু উইথ সামথিং। কারণ তারা দেখবেন আপনি যখন একটা জিনিস করতে 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 ইউজড হয়ে যাবে, ওই জায়গাটা থেকে আপনাকে সরানোটা কিন্তু অনেক টাফ, ডিফিকাল্ট হয়ে যাবে। রাইট। একটা নিউ বর্ন বেবিকে আপনি যত তাড়াতাড়ি শিখাইতে পারবেন, আমাকে আপনাকে কিন্তু তত শিখবো না আমরা জিনিসটা, কারণ ওকে যা দিবেন ও তাই ওভাবেই গ্র্যাব করবে ব্যাপারটা। আর যে অলরেডি হয়ে গেছে তার তো শিখবে না, এটা দ্যাট ইজ দ্য রুল, মানে রুল অফ দ্য নেচার। যে কোনো কিছু ক্ষেত্রে, অ্যানিমালসের ক্ষেত্রে একটা মানে আপনি একটা ডগকে যদি ট্রেন করতে চান when it is young তখনই কিন্তু বেস্ট টাইম, বাট when বড় হয়ে গেলে কিন্তু তখন শেখানো অনেক ডিফিকাল্ট হয়ে যায়, মানে কষ্ট হবে। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, অনেক কথা হচ্ছে, কাইন্ডলি প্লিজ কনসেন্ট্রেট হিয়ার। আচ্ছা এবার দেখেন, রিসার্চ দেখানো শুরু করি। তাই রিসার্চ ক্লাসের পর দেখেন। আচ্ছা এখানে দেখেন ভ্যারিয়েবলস এর মধ্যে কি আছে, দেখেন ট্রেনিং। ট্রেনিং কি করতেছে আমার? প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতেছে, বাট এর সাথে রিলেটেড কি? এইজ একটা গ্রুপ। তার মানে এইজের সাথে হচ্ছে যে আমার ইনক্রিজ, যে আমি বললাম না যে ইনক্রিজ হবে ডিক্রিজ হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? এইজের উপরে, মডারেটিং ভ্যারিয়েবল উপরে। তো মডারেটিং ভ্যারিয়েবলটা কি এখানে আমার? এইজ, রাইট? তাহলে এখন আমার কথা হচ্ছে যে আমি যে ট্রেনিং দিচ্ছি, ওই ট্রেনিংটার এফেক্টিভনেসটা বা প্রোডাক্টিভিটিটা ওইটা ভ্যারি করবে কিসের উপরে? কম হবে না বেশি হবে, সেটা ডিপেন্ড করবে এইজের উপরে। মোর অর লেস যে যত বেশি ইয়াং দেখা যাবে তত তাড়াতাড়ি ফ্রেশ মাইন্ড, আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে পারবে, তত তাড়াতাড়ি গ্র্যাব করতে পারবে, রাইট? তত তাড়াতাড়ি শিখতে পারবে। সো ইমপ্যাক্ট আছে, রাইট? ট্রেনিং এর সাথে প্রোডাক্টিভিটির ইমপ্যাক্ট আছে, বাট এটাকে ইনক্রিজ অর ডিক্রিজের ক্ষেত্রে এই যে একটা ফ্যাক্টর আছে। So intervening variables. A variable is one that surfaces between the time the independent variables start operating to influence the dependent variable and the time their impact is felt on it. এবার দেখেন, আচ্ছা এইবার আসেন আমরা ফুল 4টা জিনিসকে নিয়ে আমরা একবারে দেখি। এতক্ষণ কথা বলছিলাম এই যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়ার্কফোর্স ডাইভার্সিটি আমরা দেখেছি না? অর্গানাইজেশনাল এফেক্টিভনেস এটাও দেখেছি। এখন কথা হচ্ছে যে এই ওয়ার্কফোর্স ডাইভার্সিটিটা কিসের উপরে অ্যাকচুয়ালি এইটাকে ইমপ্যাক্ট করছে? সো ক্রিয়েটিভ সিনার্জি, এই টার্মটার ব্যাপারে আপনারা ডু ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট দিস সিনার্জি? না। ওকে, টু প্লাস টু কত হবে আপনারা কি বলেন? 4 হোয়াট ডু ইউ থিংক? 2 প্লাস 2 কত হবে? To confuse a person is 5, but yeah. বাট শামীম ওসমান তো বলে 22। তো শুনতে চাই হ্যাঁ? রিচার্জ পাওয়ার বেশি হবে। এক্স্যাক্টলি, তাহলে উনি তো বলেন 22। যে দুই He was the एक और एक 11 দুই হ্যাঁ, ওই তো মানে তো এক আপনারা চিন্তা করেন 2 হয়, বাট তার জন্য হয় মানে 11। বাট আমি বলতেছি যে 2 প্লাস 2 is more than 4।
greater than 4 out এবার দেখেন 2 হচ্ছে আপনি একা যখন কাজ করতেছেন কত দিতে পারতেছেন 2 রাইট সে যখন একা কাজ করতেছে কত দিতে পারতেছে 2 রাইট বাট দুইজনে যখন কাজ করবেন দেখবেন যে কিন্তু আরো বেটার এফোর্ট আসে ডাবল ডাবল না মানে আমি minimum 5 এই আপনি একজনই 2 দিচ্ছেন না তখন দেখা যাবে আরেকজনের সাথে যখন ডিসকাস করবেন তখন দেখবেন কিন্তু একটু বেশি আসবে বেশি হয় আমরা গ্রুপে কাজ করি কেন এই সিনার্জি এফেক্টের জন্য গ্রুপে যখন কারণ কি পিপল ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস ওই যে আমি মাত্র বললাম না যে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস কারণ আমি শুধু যদি একা শিখাইতাম আমি যা জানি ওই যে শুধু শিখতাম আবার উনি যদি একা শিখাইতো আমার আগে যে ক্লাস নিয়েছেন ওরা যা জানে সেটাই শিখতেন বাট আমরা দুজনেই যখন ক্লাস নিচ্ছি তখন সে তার এক্সপেরিয়েন্স শেয়ার করছে আমি আমার এক্সপেরিয়েন্স তো রেজাল্টটা কম্পারেটিভলি বেটার আসবে মানে বেশি আসতেছে মোর দেন ডাবল এক্স্যাক্টলি সো জিনিসটা কনসেপ্ট হচ্ছে এরকম আলাদা আলাদা করলে যতটুকু না আসে বাট একসাথে করলে আউটপুটটা বেশি আসে মার্জার অফ কোম্পানিজ এক্স্যাক্টলি যে আপনি সিঙ্গেলি ইন্ডিভিজুয়ালি যখন করবেন করার পরে যে রেজাল্টটা আসে বা ইমপ্যাক্টটা আসে বাট আপনি যখন টুগেদার মানে এটা গ্রুপ হিসেবে করবেন বা একসাথে কম্পাইল করে করবেন এটার ইফেক্টটা বেশি হয় বুঝছেন ব্যাপারটা কারণ এই জন্য তো গ্রুপের পাওয়ারটা ইউনিটি কেন বলতে যে একজন একজন আলাদা আলাদা থাকলে কি যে যার যার মতো বাট যখনই আমরা একত্রিত সবাই হয়ে যাচ্ছি তখন উই আর কলিং ইট আ গ্রুপ গ্রুপের ইমপ্যাক্টটা কিন্তু ইউনিটির ইমপ্যাক্টটা সবসময় বেশি থাকে সো দ্যাটস দ্য থিং তো তার মানে এখানে এটাই বুঝতে যাচ্ছে যে ক্রিয়েটিভ সিনার্জিটা হচ্ছে যে আমরা যখন ডাইভার্স মানুষ বিভিন্ন জায়গা থেকে ওই যে যেটা বললাম ডাইভার্স বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেছি না সো ডাইভার্স যখন আনতেছি তখন ইমপ্যাক্টটা ক্রিয়েটিভ সিনার্জিটা বেশি বেশি হবে ইউ গাইজ আর লার্নিং মোর তাহলে দ্যাটস লাইক ইমপ্যাক্টিং মাই অর্গানাইজেশনাল এফেক্টিভনেস এই যে ক্রিয়েটিভ সিনার্জিটা আবার ক্রিয়েট করতেছে এটাকে ইমপ্যাক্ট করতেছে কারা টপ ম্যানেজমেন্ট বোর্ড অফ ট্রাস্টিজ সিসিও বোর্ড অফ মানে আমাদের যারা ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিজ হায়ার অথরিটি ইমপ্যাক্টটা কতটুকু হবে কম হবে বেশি হবে ম্যানেজারিয়াল এক্সপেরিয়েন্স দ্যাট ইজ আওয়ার মডারেটিং ভ্যারিয়েবল আমরা চারটা জিনিস আসলো আমার ওভার টাইম দেখেন আমি ডাইভার্স পুল অফ পিপল নিলাম নেওয়ার ফলে আমার কি হচ্ছে ক্রিয়েটিভ সিনার্জি হচ্ছে যেটা আমার ইন্টারভিনিং করছে দ্যাট ইজ ইমপ্যাক্টিং মাই অর্গানাইজেশনাল এফেক্টিভনেস এন্ড এই যে কমবে যে বাড়বে কম হবে না বেশি হবে সেটা ডিপেন্ড করবে কার ম্যানেজারিয়াল এক্সপার্টিসের উপরে হায়ার করার ক্ষেত্রে সেম গোস ফর আ কোম্পানি আপনি বিভিন্ন এক্সপেরিয়েন্স ফিল্ডের মানুষ খুঁজেন না ডাইভার্স সব কি চান যে এক জায়গা থেকে সব আসুন এক জায়গা থেকে আসলে কি আউট অফ দ্য বক্স কিছু চিন্তা করতে হবে মোস্টলি দেখবেন যে ক্রিয়েটিভ জায়গায় যে মার্কেটিং এজেন্সিগুলোতে তারা কিন্তু ডাইভার্স পিপল চায় হ্যাঁ মানে ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের পিপল চায় ঠিক আছে ওখানে ডিগ্রি চেয়ে ম্যাটার করে বেশি কি ক্রিয়েটিভিটি সেম গোস ফর সব জায়গায় যে ডিগ্রি কাজে লাগবে ব্যাপারটা এমন না এক্সপেরিয়েন্স ম্যাটার্স ডেফিনেটলি ডিগ্রি চেয়ে throughout the world your experience is valued far greater than your degrees degree is just a piece of paper but your experience is a proven track record বুঝতেছেন ব্যাপারটা we discussed it in a এক্স্যাক্টলি কারণ ডিগ্রিটা হচ্ছে আপনাকে কাজ করতে পারবেন কিনা সেটার একটা সার্টিফিকেশন দেয় বাট ইট ডাজন্ট মিন যে আপনি আদৌ পারবেন কি পারবেন না এটা কিন্তু সার্টিফাই করে আপনি পারবেন হয়তো এটা দেয় যে উনি এলিজিবল হলে তো সবাই পারে না পারে না এবং প্রুভেন আপনি এলিজিবল এন্ড ইউ হ্যাভ ডান ইট ওইটা প্রুফ করে ইওর এক্সপেরিয়েন্স রাইট তো তার মানে আপনি একটা অর্গানাইজেশনে যখন কাজ করবেন ইফ ইউ আর ওয়ার্কিং ইন অ্যান অর্গানাইজেশন তখন আপনি ডাইভার্স গ্রুপ অফ পিপল যখন রাখবেন ডিফারেন্ট আইডিয়াস আসবে তাহলে কি হবে গ্রুপ এফেক্ট একটা সিনার্জিক্যাল এফেক্ট আসছে সিনার্জি এফেক্টের থ্রুতে কি হবে আমি বেটার ডিসিশন মেকিং করতে পারবো অর্গানাইজেশনের জন্য এন্ড এই পিপলগুলোকে হায়ার করবে কি ডাইভার্সিটিটা যত বেটার হায়ার করতে পারবে যার যত ম্যানেজারিয়াল প্রেজেন্স বেটার সে তত ভালো তার টিমে লোক নিতে পারবে তাহলে কম হবে না বেশি হবে সেটা ডিপেন্ড করতেছে ইয়াতে তার মানে এখান থেকে আমরা ওভারঅল বুঝতেছি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থ্রু টাইম ওভার টাইম একটা টাইম স্প্যান আছে ইন্টারভিনিং ভ্যারিয়েবল থ্রুতে ইমপ্যাক্ট করছে কোথায় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে এন্ড এই যে ইমপ্যাক্টটা হবে ইনক্রিজ মানে কম হবে না বেশি হবে সেটা ডিসাইড করে দিবে মডারেটিং ভ্যারিয়েবল দ্যাট ইজ আওয়ার ম্যানেজারিয়াল এক্সপার্টিস ক্লিয়ার yes কারো কোনো কনফিউশন এনি কোশ্চেনস ওকে সো ফার্স্টে আমরা ক্লাসে চারটা ভ্যারিয়েবলস এর কথা বলেছিলাম তো এই চারটা ভ্যারিয়েবলস আমরা বুঝাতে পেরেছি ওকে সো নেক্সট স্লাইডে যাই ওকে আচ্ছা স্যার একটা কোশ্চেন হ্যাঁ, sure. আই ডোন্ট নো এটার সাথে যায় কিনা দুইটা কোম্পানি যখন মার্জ হয় হ্যাঁ বা একটা Joint venture. জয়েন্ট ভেঞ্চার ওটার ক্ষেত্রেও কি এটা কাজ করবে 2+2 হ্যাঁ 2+2 দেখেন আমি একটা জিনিস দুইটা কোম্পানি আমাদের বাংলাদেশে যেরকম করলো রবি আর চিয়ার এক্স্যাক্টলি
ঠিক আছে? I was about to say. আপনার রবির টার্গেট কাস্টমার, এয়ারটেল টার্গেট কাস্টমার কিন্তু কম্পারেটিভলি ডিফারেন্ট ছিল। এয়ারটেলের ওয়াজ ওয়ান অফ দ্য মেইন টার্গেট কাস্টমার ওয়াজ ইয়াংস্টার্স, ঠিক আছে? তারা কি মানে তাদের ভ্যালু প্রপোজিশনটা ছিল যে আমাদের ইয়াং টার্গেট গ্রুপটা আছে তাদেরকে টার্গেট করছে। তাহলে চিন্তা করে দেখেন একটা দিকে সিনার্জিক্যাল এফেক্টটা কি হচ্ছে, একদিকে আপনার কম্পিটিশন চলে যাচ্ছে, ও তো ক্যানিবালাইজ করতো, আপনার মার্কেট শেয়ারটা নিয়ে নিত না? Exactly. তার মানে এখন কিন্তু আপনার মার্কেট শেয়ার নিয়ে চিন্তা করতে হচ্ছে না, এখন তার দুজনে একসাথে, তার মানে কি কম্পিটিশন আপনার কমে গেল, রেভিনিউটা আপনার ঘরেই আসতেছে, কথাটা বুঝছেন? আচ্ছা, তারপরে এখন এয়ারটেলের যে অনেক ইয়া ছিল আপনার নেটওয়ার্কস এগুলা ছিল, ওদের ইয়াগুলো আপনি ইউজ করতে পারতেছেন রবির থ্রুতে, আবার রবির যে ইয়াগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারতেছেন। তার মানে আপনাকে আগে কি পারতেন, Productivity. যখন সেপারেট ছিল রবি আর আপনার এয়ারটেল সেপারেট ছিল, তখন কি আপনি রবির কোনো কিছু ইউজ করতে পারতেন, নেটওয়ার্ক বা কোনো কিছু পারতেন না। আর এখন এক নেটওয়ার্ক দিয়েই দুইটাই চলে, একটা ইয়া বাট চলতেছে দুইটা, সিনার্জি হলো না, খরচ কমলো কিনা, একটা টাওয়ার দিয়ে দুইটা আমি চালাতে পারবো না, নেটওয়ার্ক কভারেজ বাড়লো। স্যার প্রাণের আপনি তো স্বীকার করলেন যে পারছে, না পারছে, আমি এটি জিজ্ঞেস করলাম যে এই ক্ষেত্রেও কি হবে? অবশ্যই ডেফিনেটলি, না হলে কেন করবে? আবার হ্যাঁ, অন দা আদার সাইড অনেক সময় ড্রব্যাকসও আছে, কনফ্লিক্টস হয়, সবকিছু যে পজিটিভ না, সবকিছু পজিটিভ নেগেটিভ থাকে, ওই পজিটিভ নেগেটিভটা আমাদেরকে ব্যালেন্স করতে হয় বা আউটওয়ে করে দেখতে হয় যে অ্যাকচুয়ালি পজিটিভ এফেক্ট না নেগেটিভ এফেক্ট। সামটাইমস কনফ্লিক্ট হয়ে যায়, ম্যানেজমেন্ট অনেক বড় হয়ে যায়, দেখা যাচ্ছে যে কনফ্লিক্ট হচ্ছে, ম্যানেজেবল না, এটাও হয় না সময়, সবসময় যে পজিটিভ হবে, রিসার্চে কোনো কিছু স্টেবল না, you cannot say this is going to happen, but usually হ্যাঁ সিনার্জি এফেক্টে দেখা যায় দুজন মিলে যখন কাজ করে বুদ্ধি বাড়ে, সুবিধা হয়, স্বাভাবিক তো। টাইম স্পেন্ড ধরেন বছর একটা টাইম স্প্যান থাকে, আমি নিলাম ধরেন 1 বছর, মানে একটা সময় থাকে না, একটা টাইম লাইনের উপরে জিনিসটা হয়, তাই না? একদিন আমি আমার ইউনিভার্সিটিতে সবাইকে কি একদিনে হায়ার করে ফেলছে? একদিনে তো করেন, আস্তে আস্তে মানে 6 মাস 1 বছর লাগাই এভাবে তো হায়ার করছে, তাই না? সো ওই টাইম স্প্যানটাই বুঝাইছে। আচ্ছা, এইবার দেখেন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল শিখলাম, তো এখন কথা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিয়ে মডারেটিং মিডিয়েটিং ভ্যারিয়েবল দিয়ে কি করব? এইটা করব, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বানাবো একটা মডেল। The theoretical framework is the foundation on which the entire research project is based. তার মানে আপনি যে রিসার্চটা করবেন সেই রিসার্চটা এক্স্যাক্টলি কিসের উপরে বেসড? The skeleton is the theoretical framework. That is the map. Okay? A good theoretical framework identifies and defines the important variables, those relevant to the problem. আমাদের মূল সমস্যা ছিল কি, একটা প্রবলেমের কথা আমরা বলেছিলাম, ঠিক কি না? যে প্রবলেম না থাকলে তো রিসার্চ করে লাভ নেই। তার মানে একটা গুড থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কি করে? আইডেন্টিফাইজ এন্ড ডিফাইন্স দ্য ইম্পর্টেন্ট ভ্যারিয়েবলস দোজ রিলেভেন্ট টু দ্য প্রবলেম। প্রবলেমের সাথে যারা রিলেভেন্ট আছে সেই ভ্যারিয়েবলস গুলোকে তারা আইডেন্টিফাই করে, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ইন্টারভেনিং এন্ড মডারেটিং ভ্যারিয়েবলস। আচ্ছা, তাহলে দেখি চলেন আরো কি বললো, বলতেছে যে ইট ইজ আ লজিক্যালি ডেভেলপড described an elaborated network of associations among the variables deemed relevant to the problem situation and identified through such processes as interviews, observations and literature survey. আপনি মন চাইলে আপনি একটা কথা বলে দিলেন যে এটার জন্য এটা ইমপ্যাক্ট হবে, নো, that should be backed up by what? Such processes, interviews, observations and literature. এটার জন্য আমরা রেফারেন্স লাগবে। তার মানে কি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা হচ্ছে একটা লজিক্যালি ডেভেলপড, ডেসক্রাইবড এন্ড ইলাবোরেটেড নেটওয়ার্ক অফ অ্যাসোসিয়েশনস, একটা ইলাবোরেটেড যেটা নাকি among the variables deemed relevant to the problem situation, যে প্রবলেমটা নিয়ে আপনি ডিল করতে চাচ্ছেন বা রিসার্চ করবেন সেটাকে আইডেন্টিফাই করে থ্রু প্রসেস দ্যাট রিলেটস টু ইচ আদার। ওকে, এক্সপেরিয়েন্স এন্ড ইনটুইশন অলসো গাইড ইন ডেভেলপিং দ্য থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এখানে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক করার ক্ষেত্রে এক্সপেরিয়েন্স আমরা বলি না, অভিজ্ঞতা। এন্ড ইনটুইশনটা কি? ইনটুইশনটা তো আমরা বুঝি যে আমরা কিন্তু অভিজ্ঞতার আলোকে অনেক কিছু বলতে পারি, যে এটা সাধারণত এটা হয়েছে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি তার মানে এই জিনিসটা হবে। ধারণা করতে পারি না, ইনটুইশন, গেস করতে পারি। গেস মানে ওয়াইল্ড গেস না, যেমন মনে হলো অমুকের সাথে অমুক, না এরকম না, ওয়াইল্ড গেস না, এক্সপেরিয়েন্স গেস যেটাকে বলে সেটা হচ্ছে আমার ইনটুইশন। বুঝতে পারছেন? ওখান থেকেও আমরা কিছু রিলেশনস বের করে আনতে পারি। এখন আপনি বলতে পারেন স্যার তো রিলেশন বের করে আনলাম, তাহলে এখন কি? ওই যে আমরা প্রুফ করবো, প্রুফ করেই তো দেখবো যে অ্যাকচুয়ালি আসলে এই রিলেশন আছে কিনা। The relationship between the literature survey and the theoretical framework.
এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের থ্রুতে আমরা যে লিটারেচার সার্ভেটা করেছি, লিটারেচার রিভিউটা করেছি, ওইটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করবো যে আমরা কি কি পেয়েছি। দেখেন কম্পোনেন্টস গুলো কি কি থাকবে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের। There are three basic features that should be incorporated in the theoretical framework. তিনটা বেসিক ফিচার্স থাকবে। কি কি? The variables considered relevant to the study should be clearly identified and defined. আপনি যেই ভ্যারিয়েবলসটাই রাখবেন সেটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে এবং ডিফাইন করতে হবে। দ্বিতীয়ত, a conceptual model that describes the relationships between the variables in the model should be given. একটা কনসেপচুয়াল মডেল হতে হবে, যে জিনিসটা কনসেপ্ট, একটা জিনিস দেখলে যাতে ইজিলি বোঝা যায় যে এটার জন্য এটা হচ্ছে, এটার জন্য। যেরকম এটা দেখে আপনি কি একটা কনসেপচুয়াল মডেল বুঝতে পারতেছেন না? Does it make sense? এটা কি একটা কনসেপ্ট মেক করতেছেন না? যে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি ফার্স্টে কিন্তু আমি যদি আলাদা আলাদা ধরে রাখি, আমি বললাম ওয়ার্কফোর্স ডাইভার্সিটি আর এখানে ধরে রাখলাম হচ্ছে অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস, তখন কিন্তু আপনি রিলেট করতে পারছিলেন না, পারতেছিলেন? ওয়ার্কফোর্স ডাইভার্সিটি আগে চিন্তা করছেন যে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি কি, আচ্ছা গেল। অর্গানাইজেশনাল ইফেক্টিভনেসটা সেটা আপনি জানেন, তারপরে বুঝলেন ক্রিয়েটিভ সিনার্জির থ্রুতে করে এবং সেটা ম্যানেজারিয়াল এক্সপেরিয়েন্স থ্রুতে আপ এন্ড ডাউন হয়, কমে বাড়ে, ইনক্রিজ অর ডিক্রিজ, রাইট? আচ্ছা, তাহলে ফাইনালি there should be clear explanations of why we expect these relationships to exist. The arguments could be drawn from the previous research findings থেকে আমরা বের করতে পারি। আচ্ছা, একটু বোরিং মনে হতে পারে বা কনফিউজিং মনে হতে পারে, বাট দ্যাটস ইট ইজ, তাই না? যখন থিওরি যাচ্ছে তখন একটু এক্সাম্পল এখানে বোঝা যাচ্ছে। এক্সাম্পল এখানে ক্লিয়ার হচ্ছে, এক্সাম্পল দেখার পরে ক্লিয়ার মনে হচ্ছে না? হ্যাঁ, জিনিসটা এরকমই। আচ্ছা, এবার একটা ধরেন যদি আমরা কুইজি, চলেন লেটস হ্যাভ আ কুইজ ফর দিস ক্লাসে, লেটস প্র্যাকটিস, লেটস মেক ইট ইন্টারেস্টিং। অনেকে বোর হয়ে যাচ্ছেন, ঘুমিয়ে যাচ্ছেন, ইরিটেটেড হচ্ছেন, রাইট? আচ্ছা, তাহলে এবার একটু পড়েন, একটু মাথাটা খাটান, ব্রেন খাটান। এখন তো আমি ব্রেনও খাটাইলাম, গলাও ফাটাইলাম, এবার আপনারা একটু মাথা কাটান, জাস্ট লেভেলিং করেন ভ্যারিয়েবলস। বুঝছেন? পড়ছেন সবাই? আচ্ছা, এবার আমাকে কেউ একজন এক্সপ্লেইন করেন এখানে কি বলা হয়েছে। এনিওয়ান ফ্রম দ্য ব্যাক? কেউ এক্সপ্লেইন করতে চাচ্ছেন? কেউ একজন সাহসী হয়ে হাত তোলেন, কে এক্সপ্লেইন করতে যাচ্ছেন? আচ্ছা, শিওর। The manager of a leading cellular company observes that the morale of employees in her company is low. তার মানে হচ্ছে যে for example গ্রামীণ ফোন is a cellular company and উনি অবজার্ভ করছে যে এমপ্লয় যারা কাজ করে ওই এমপ্লয়িতে ওনাদের মোরাল মোটিভেশন লেভেলটা ইজ ভেরি লো। সো এটা যদি আমরা লিস্ট করি, মানে এখন সে কি চিন্তা করতেছে দেখেন। Now she thinks that if their working conditions are improved, pay scales rose and the vacation benefits made attractive, the morale will be boosted. আচ্ছা, এবার আপনি বলেন এটা কি বুঝলেন? এটা বলতো যে যদি তাদেরকে পে স্কেলটা বাড়ানো যায়, ওয়ার্কিং এনভায়রনমেন্ট যদি ভালো করা যায়, ভ্যাকেশন বেনিফিট যদি আর মোর অ্যাট্রাকটিভ করা যায়, তাহলে তাদের বলবো তার মানে সে চিন্তা করতেছে there is a problem. প্রবলেমটা কি? এমপ্লয়ি যে মোরালটা আছে সেটা মোটিভেশনটা অনেক কম, এমপ্লয়িজ আর নট মোটিভেটেড, সো দ্যাটস আওয়ার প্রবলেম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কি কি সে চিন্তা করে দেখলো তাদের ওয়ার্ক কন্ডিশনস যদি ইমপ্রুভ করা যায়, পে স্কেলস যদি বাড়ানো যায়, ভ্যাকেশন বেনিফিট যদি আরো অ্যাট্রাকটিভ করা যায়, তাহলে তাদের মোরালটা বাড়বে। কিন্তু এখানে আবার একটা কোশ্চেন আসছে। হ্যাঁ, এখান থেকে পরের একজন, এই রো থেকে একজন আসেন, বলেন কি ডাউটস? হ্যাঁ, আপনি বলেন, সমস্যা নেই। She doubts, however, if an
increase of pay scales would raise the moral of all employees. মানে উনি সন্দেহ প্রকাশ করতেছে যে এটা ঠিক হবে কিনা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে সে যে বেনিফিটস গুলো ভাবতেছে যেটা দিলে অ্যাকচুয়ালি এমপ্লয় মোটিভেশনটা বাড়বে, সেটা আদৌ কি বাড়বে? পে স্কেল বাড়াইলে যে সবার মোটিভেশনটা বাড়বে নট নেসেসারি। কেন না, পরের কথাটাই বলছে, her conjecture is that those that have supplemental incomes will not just be turned on by higher pay, and only those with side incomes will be happy with increased pay with resultant boost in moral. যাদের নাকি সাপ্লিমেন্ট ইনকাম আছে বা তাদের ফ্যামিলি অনেক ওয়েল অফ, কথাটা বুঝছেন? যাদের ফ্যামিলি অনেক ওয়েল অফ বা যারা অনেক ওয়েলদি, তাদেরকে খালি টাকা দিলেই কিন্তু তাদের এমপ্লয় মোরাল বুস্টেড হবে না, কথাটা বুঝছেন? সবার যার টাকা পয়সা নাই বা যার অনেক প্রবলেম ফেস করে যারা হচ্ছে তাদের কাছে টাকার যে ওয়ার্থটা, আর যার কাছে অনেক টাকা, যার ব্যাগে অনেক টাকা পড়ে আছে, তার জন্য কি সেম হবে? হবে না। তো তার মানে কি, যে একটা বলে না ওই যে নিড, ওই যে মানে দেখা যাচ্ছে যে প্রথমটা যত মজা লাগে খেতে, যখন 7 নাম্বারটা খান তখন কিন্তু সেম টেস্ট লাগে। এক্স্যাক্টলি, তখন কিন্তু ওই যে এটা কমে যায়, মার্জিনাল ইউটিলিটি যেটাকে বলে। হ্যাঁ, যত একটা একটা করে কনজিউম করতেছেন তত ইউটিলিটি ওইটার প্রতি আপনার কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে সবাই কিন্তু এটা দিয়ে হবে না। তাহলে এখন এখানে আপনারা বলেন যে এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কোনটা? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা হবে? এমপ্লয় মোরাল, এক্স্যাক্টলি। এমপ্লয় মোরালটা হবে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বিকজ দ্যাট ইজ দ্য প্রবলেম, তাই না? ওটা নিয়ে তো আমরা রিসার্চ করব যে ওইটা কেন কম, দ্যাট ইজ আওয়ার প্রবলেম। সো ওইটাই হচ্ছে কি আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সেখানের মধ্যে সে কি কি চিন্তা করলো, কোন কোন জিনিসগুলো এফেক্ট করতে পারে? কন্ডিশন, ওয়ার্কিং কন্ডিশনস একটা কি, এটা কি হবে তাহলে? এক নম্বর নাম্বার 1 সলিউশন কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স্যাক্টলি। তার মানে ওয়ার্কিং কন্ডিশনস হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, পে স্কেল হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ভ্যাকেশন বেনিফিটস ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আচ্ছা, এখন এইখানে আবার কোন জিনিসটা এফেক্ট করতেছে দেখেন, এখানে যে সাপ্লিমেন্টারি ইনকাম, তাই না? কম করবে বেশি করবে সেটা ডিফাইন করবে কে? মানে যার টাকা অনেক বেশি আছে তার ওইটা, ঠিক কি না? সাপ্লিমেন্টাল যদি ইনকাম থাকে তাহলে আমাকে মানি দিলেই যে আমার মোটিভেশন বেড়ে যাবে না, হয়তো ওই যে বেশি আমাকে যদি একটা রিকগনিশন দিত, একটা অ্যাওয়ার্ড দিত, অ্যাপ্রিসিয়েশন করতো, ওইটা বেশি আমার কাজে লাগতো, তাই না? তাহলে এটা আমরা দেখি, চলেন। আচ্ছা, তাহলে এই যে তারা এখানে করছে, observe that the moral is our dependent variable, তাই না? moral হচ্ছে আমার dependent variable. She thinks that if the working conditions are improved, working conditions dependent variable 1, pay scales 2, vacation benefits 3. These are all independent variables. তিনটা independent variable. আচ্ছা, তাহলে however if an increase of pay scales would raise the moral of one class, our conjecture is that those have supplemental income will not just be turned, এটা আমার কি হবে? এটা হচ্ছে আমার moderating variable, তাই না? Yes. Because ওই যে ইনকামের কারণে আমার বাড়বে কি বাড়বে না সেটা ডিসাইড, কম হবে বেশি হবে কোনটা ডিসাইড করবে? একটু কনফিউশন। সাপ্লিমেন্টাল ইনকাম, যার সাপ্লিমেন্টাল ইনকাম কম তাকে বেশি ইমপ্যাক্ট করবে হাই, যার সাপ্লিমেন্টাল ইনকাম বেশি তাকে তো মানে পে রাইজ একটা বেশি ইমপ্যাক্ট করবে না, রাইট? বুঝতে পারছেন? সো আমরা যদি ডায়াগ্রামেটিক্যালি আঁকি, এটাকে আঁকলে তাহলে ধরেন আমাদের কি এটা কি ধরা হচ্ছে পে স্কেলস, তাই না? পে স্কেলস আমার কি আইবি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক কি না? সো এই পে স্কেল কাকে ইমপ্যাক্ট করছে? আমার ডিবি কে। ডিবি কোথায়? ওয়ার্কিং এমপ্লয়ি মোরাল, রাইট? এমপ্লয়ি মোরাল। এখন এটার মধ্যে আরেকটা প্রবলেম আছে, কার একটা ইমপ্যাক্ট আছে? সাপ্লিমেন্টারি ইনকাম। That is what is our কি moderating variable. That is our MP, তাই না? Yes. MP and this is our DB. So আপনার হচ্ছে supplemental income. তাহলে ইনক্রিজ ডিক্রিজ এর উপর ডিপেন্ড করবে না, ক্লিয়ার? সো আমরা একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক পেলাম, মোটামুটি একটা কনসেপ্ট দাঁড়িয়েছে না যে টাকা দিলে তো মানুষের মোটিভেশন বাড়ার কথা, কিন্তু এর মধ্যে কোশ্চেন আছে, সবাই কি টাকা দিলে যে সবার মোটিভেশন বাড়বে ব্যাপারটা কিন্তু তা না, এক একজনের এক এক ভাবে ইমপ্যাক্ট করবে। সো দ্যাটস দ্য বিউটি অফ দ্য রিসার্চ, গোয়িং ইনটু মোর ডেপথ। দূর থেকে জিনিসটা দেখে মনে হতে পারে যে হ্যাঁ এটা হলে দেখেই হয়,
কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে কি হচ্ছে সেটা জানার জন্য বোঝার জন্য উই হ্যাভ টু ডু রিসার্চ বুঝতে পারছেন এন্ড এটা দ্যাট শুড বি মানে উই উইল কাম আপ উইথ দ্য রিসার্চ কনসেপচুয়ালি মানে একটা লজিক্যালি একটা পুরো ফ্রেমওয়ার্ক so that's it আপনাদের ইয়াতে so next class we will start from our hypothesis development so আমরা আজকে we have discussed about the theoretical framework আশা করি সবাই কম বেশি বুঝেছেন ঠিক আছে যারা নতুন আছেন তারা একটু কাইন্ডলি আপনারা ভিডিওগুলো রিকল করেন মানে দেখেন দেখলে জিনিসটা বুঝতে সুবিধা হবে কারণ আসলে ফার্স্ট ক্লাসে উঠ করে ভ্যারিয়েবলস আমি বুঝাচ্ছি এটা ধরাটা ডিফিকাল্ট কারণ একটার সাথে একটা ইন্টার রিলেটেড তো আপনারা ভিডিওগুলো আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে আপনাদের এমবিএ ফোল্ডারে ইউটিউব চ্যানেলে যে বিজনেস রিসার্চ দিয়ে আপনারা ভিডিওগুলো দেখে নিন তাহলে আপনাদের ফলো আপ করতে ইজি হবে বুঝতে পারছেন So see you in the next class. That is our hypothesis development. Okay. ঠিক আছে ভিডিওটা অফ করে দেন আমারটা দেখা